কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা আশিকুল 16 মামলার আসামি, তার নেতৃত্বে থাকা 36 জনের চক্র এখনো ছাত্রলীগ অবস্থান করছে। বিগত সময় কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে এবং আমার কোনো অবশেষে জানা গেল ওবায়দুল কাদেরের অবস্থান। আওয়ামী লীগের আলোচিত সমালোচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও করে অংশ দেখাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আওয়ামী লীগের আলোচিত সমালোচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত পালিয়ে গেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি কোথায় আছেন তা নিয়ে ছিল নানান কৌতূহল, নানান গুঞ্জন। অবশেষে তার অবস্থান সম্পর্কে গত 12 নভেম্বর নিশ্চিত হওয়া গেছে। আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের অন্তত 3 জন কেন্দ্রীয় নেতা খবরের কাগজকে নিশ্চিত করে বলেছেন, গত শনিবার সকালে সস্ত্রীক উত্তরবঙ্গের কোনো একটি রুট দিয়ে অবৈধভাবে কলকাতায় এসেছেন ওবায়দুল কাদের। সেই সূত্র থেকে আরও জানা যায়, ওবায়দুল কাদেরের পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকার কারণে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের আভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় চলে যান। ওই দুর্নীতিবাজকে দেশে ফিরিয়ে আনতে। ভারতে যাবার আগে ওবায়দুল কাদের আগস্টের 3য় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে চলে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন। তখন থেকেই ভারতে ঢোকার অপেক্ষায় ছিলেন তিনি। এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে 24 আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক খবরের কাগজকে বলেন, দেখা হয়নি, ফোনে কথাও হয়নি, তবে কাদের সাহেব কলকাতায় এসেছেন এতটুকু জানি। তবে তিনি সেখানে অবস্থান করবেন না। 2 থেকে 3 দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন এবং তিনি সাধারণ সম্পাদক পদে থাকবেন কিনা এরপরে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি কোথায় যান? গয়েশ্বর বাবু আপনি কোথায় যান? কেউ জানে না। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যাবার পর থেকেই দলটির উচ্চ পর্যায়ের নেতারা কলকাতা পালাতে শুরু করেন। এরপর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং এর বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারত যাবার সময় ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে যাননি। ফলে ঢাকায় ঘুরে ফিরে প্রশ্ন ওঠে, তাহলে দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা ওবায়দুল কাদের কোথায়? কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। অনেকে ধারণা করেছিলেন ভারত হয়ে তিনি হয়তো সিঙ্গাপুর চলে গেছেন। আবার কেউ কেউ মত দেন তিনি দেশেই আছেন। ওবায়দুল কাদের যশোরের একটি বাড়িতে অবস্থান করছে এমন খবর ছড়িয়ে পড়ার পর গত আগস্টে সেখানেও অভিযান চালানো হয়। সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীকে ধরিয়ে দিতে পুরস্কারেরও ঘোষণা দেয় সরকার। গত 19 অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এমন ঘোষণা দিয়েছিলেন, বিচার করতে হবে, সব তদন্ত হবে, কে কত টাকা বানিয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন এমন সন্দেহে একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। হালিশহরের শান্তিবাগের ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদাকে খুঁজে পায় পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এত রকম ধরপাকড়ের পরও ওবায়দুল কাদের কিভাবে দেশের ভেতরেই দিব্যি আত্মগোপনে থাকতে পারলেন? আর কাদের সহায়তায় এভাবে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওবায়দুল কাদের ভারত পালিয়ে যেতে পারলেন? বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রীর রূপ লাবণ্য এবং অভিনয়গুণে যেমন দর্শকদের মনে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচটও খেয়েছেন। একটি দুর্ঘটনার ক্ষত দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বহন করে চলেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
প্রভাকে নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াগুলোতে, অথচ নানাবিধ কারণে 10 বছরেরও বেশি সময় ধরে গণমাধ্যম থেকে অনেকটাই নিজেকে আড়াল করে রেখেছেন এই অভিনেত্রী। সংবাদ ও সাংবাদিকদের এড়িয়ে চলার ঘোষণাও দিয়েছিলেন কিছুদিন আগে। এর নেপথ্যের কারণ তখন জানা যায়নি, তবে এবার আপত্তির জায়গাগুলো সামনে নিয়ে এলেন প্রভা। কেন এই আড়াল, কিংবা কেন তাকে নিয়ে এত চর্চা? অবশেষে সেই রহস্যের উন্মোচন করলেন শনিবার সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে, যেখানে প্রভাকে নিয়ে আলাদা একটি সেশনই করা হয়েছিল। সাংবাদিক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘের কর্মকর্তারা। সম্প্রতি প্রভাকে আইনি নোটিশ পাঠান জয়নাল আবেদিন মাঝারি নামে কুমিল্লার এক আইনজীবী। ধারণা করা হয়েছিল শনিবার সন্ধ্যায় তিনি সে বিষয়েই কথা বলবেন, তবে হলো তার উল্টোটা। ব্রিফিংয়ের পুরোটাই তিনি দুষলেন সাংবাদিকদের, জানালেন কেন সাংবাদিকদের তিনি এড়িয়ে চলেন, এমনকি সাংবাদিকদের সঙ্গে দূরত্বের কারণ হিসেবে যৌন হেনস্থাকে উল্লেখ করেছেন তিনি। একজন জার্নালিস্ট, আমি সেদিন উবার নিয়েছি, আমার গাড়ি ছিল না, আমি উবার নিয়েছি, ভাই মানুষ, সে আমার পাশে বসলো যে আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামায় দাও। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে। আমি তখন ছেলেটাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমি আমার গায়ে হাত দিছো কেন? আপু সরি। তো সেদিন সে আমাকে সরি বলছে। বেশ নামকরা জার্নালিস্ট, সে কিন্তু তার ভুলটা রিয়েলাইজ করে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা কোনো না কোনো ওয়েতে কিন্তু সে প্রকাশ করেছে। তাইলে বলেন তো কেমনে আপনাদের সাথে আমি আন্তরিক হব? সংবাদ সম্মেলনে প্রভা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো পোস্ট দিলেই একটা শ্রেণী আছে যারা তার পেছনে লেগেই থাকে। এরপর উপস্থিত সাংবাদিকদের ভাই সম্বোধন করে প্রভা বলেন, কেউ যদি তার নামে সোশ্যাল হ্যান্ডেলে বা খবরে বাজে কথা লেখেন তাহলে ভাই হিসেবে সেটার প্রতিবাদ করেন। আমি আসলে কোনোভাবেই আমার সাথে হওয়া এত অন্যায় আমি কোনো প্রতিবাদ জানাতে পারি না। শুধুমাত্র আমার ভয় জার্নালিস্ট আমার নামে লিখবে। প্লিজ আপনারা আমার ভাই তুল্য, দুইটা মানুষ যখন আমাদের নামে বাজে কথা বলে তখন আপনারা উল্টা আমাকে প্রোটেস্ট করবেন যে আমার বোনকে নিয়ে এরকম বাজে কথা কিন্তু আমি অ্যালাউ করব না। প্রভার ভাষায় ছোটবেলায় তিনি পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতেন, কারণ তার আম্মু জানতে পারলে তাকে বকা দিবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলেন তিনি, কারণ তার সবচেয়ে বড় ভয় যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে কি হবে। এখন হচ্ছে ভয় যে ধরেন যদি আমি কখনো ভার্বালি বা ফিজিক্যালিও অ্যাবিউজড হই, সেটার থেকে আসলে বেশি ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে আমার কি হবে। টিভি নাটকের সংগঠন অভিনয় শিল্পী সংঘ নতুন একটি উদ্যোগ নিয়েছে। শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য লিগাল উইংস অ্যান্ড ডায়লগ নামে একটি টিম গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মূলত সেই অনুষ্ঠানেই এসব কথা বলেন সাদিয়া জাহান প্রভা। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, ডলি। পুরো ভিডিও ক্লিপে দেখলেন, তো পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। তো এই যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওর মধ্যে সবচেয়ে মূল যিনি, তিনি হচ্ছে ওবায়দুল কাদের। আর এই ওবায়দুল কাদের সবকিছুর নাটের গুরু। এটা আমরা যখন বাংলাদেশে তারা ক্ষমতা ছিল তখন আমরা জানতে পেরেছি। আর এখন বর্তমানে তিনি ভারতে আছেন, আর সেখানে বসেও ভালো মোটামুটি উল্টাপাল্টা কাজ করতেছে। দিন শেষে এই ওবায়দুল কাদের ওর কথাগুলো টেনে টেনে কথা বলতে পারে, কিন্তু ওর ভিতরে যেই পরিমাণ শয়তানি আছে, বদমাশি আছে, তা মনে হয় 20টা মন্ত্রীর মধ্যেও আমার মনে হয় নাই। আমি যতটুকু জানি বা জানতে পেরেছি, এই ওবায়দুল কাদের এই গত 15টা বছরে এত পরিমাণ টাকার ভার করছে। একটা খবরের মাধ্যমে তথ্য জানতে পারলাম যে ওই টাকা ওবায়দুল কাদেরের যত টাকা আছে সব টাকা যদি জব্দ করা যেত তাহলে নাকি বাংলাদেশে যেই পরিমাণ ঋণ আছে সমস্ত ঋণগুলোকে পরিশোধ করা সম্ভব ছিল। এরকম এত পরিমাণ টাকা এই ওবায়দুল কাদের ও একা মেরে খাইছে, দেশের টাকা পাচার করছে। চিন্তা করতে পারেন, এত টাকা পাচার করে খাইছে। এদেরকে কেন ধরলো না? কারণ এদেরকে ধরলে শেখ হাসিনা বহু আগে কি আউট হয়ে যেত। কারণ চোরে আরেক চোরে কি ধরবে? ও নিজেও তো একটা চোর, শেখ হাসিনা নিজেও একটা চোর, যার আশেপাশে ছিল সেগুলো তো চোর। এক চোরে আরেক চোরে কি ধরবে? তো জগ ভাই এদের নিয়ে কথা বলতে চাই না। ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, আর এদেরকে যেখানে পাবেন সাথে সাথে ধরা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বিগত 15 বছর টাকা তো মারছে, দেশের টাকা মারছে, সেই সাথে দেশটার দেউলিয়া করে থেকে গেছে, সেই সাথে মানুষ হাজার হাজার মায়ের কুল খালি করছে। তো আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন।
অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমি আর ওয়াহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।